প্রাণসায়র খাল দেশের দক্ষিণ পশ্চিমের সাতক্ষীরা শহরের বুক চিরে এক প্রান্ত থেকে বয়ে চলেছে ১৩ কিলোমিটার দীর্ঘ এই খাল। প্রাণসায়রের বয়ে চলার মাঝে রয়েছে সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী এক গ্রাম, নাম রসুলপুর। আর এই রসুলপুরের ইতিহাস সমৃদ্ধ হয়েছে যাদের অবদানে, তারা হচ্ছেন খাঁ পরিবার। খাঁ পরিবারের কীর্তিমান ব্যক্তিত্বদের জন্য শুধু রসুলপুর নয়, সমৃদ্ধ হয়েছে পুরো সাতক্ষীরা জেলা। তারা কেবল সাতক্ষীরা জেলাতেই নন, জাতীয় পর্যায়ে তথা বহির্বিশ্বে নানা প্রান্তেও এই খাঁ পরিবারের কীর্তিমানরা খ্যাতি ছড়িয়েছেন। এবার জেনে নেই রসুলপুরের খাঁ পরিবারের সেই সুখ্যাত স্বর্ণময় ইতিহাস। আদিবাস বর্তমান ফুলতলা উপজেলার দক্ষিণডিহি নিবাসী দক্ষিণা নারায়ণ রায়চৌধুরীর 4 পুত্র ছিল, যথাক্রমে কামদেব, জয়দেব, রতিদেব এবং সুখদেব। দক্ষিণা নারায়ণ রায়চৌধুরী ছিলেন উচ্চ বংশীয় কুলীন ব্রাহ্মণ। তার খ্যাতির কারণেই এই অঞ্চলের নাম হয় দক্ষিণডিহি। কয়েক পুরুষ যাবৎ রাজ পরিবারের সাথে যুক্ত থাকার দরুন এই রায়চৌধুরী পরিবার অত্যন্ত সম্মানিত এবং পরাক্রমশালী ছিলেন। একটি উপহাস বা ঠাট্টাকে কেন্দ্র করে উজিরের চাতুরতায় দক্ষিণা নারায়ণ রায়চৌধুরীর 2 পুত্র কামদেব ও জয়দেব গোমাংস ভক্ষণ করতে বাধ্য হয়ে ইসলামে ধর্মান্তরিত হন। উল্লেখিত ঘটনাটি যে ঐতিহাসিকভাবে সত্য তার উল্লেখ আছে ক্ষিতিমোহন ঠাকুর, দ্বারকানাথ ঠাকুরের জীবনী, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রবীন্দ্র জীবনী, হিরণময় বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরবাড়ির কথা, সতীশচন্দ্র মিত্রের যশোর খুলনার ইতিহাস গ্রন্থে এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো গ্রন্থে। এছাড়াও দক্ষিণাঞ্চলের এই ঘটনার বর্ণনা আছে স্থানীয় নানা লোকগাথায়। খাঁ পরিবার একটি ঐতিহ্যবাহী পরিবার। এটা আমার কথা না, এটা প্রত্যেক গুণীজনরাই যারা এই পরিবারের সাথে সম্পৃক্ত ছিলেন এবং যারা এর কাছাকাছি আসতে পেরেছেন প্রত্যেকেই জানেন। এই রসুলপুরে তারা জন্মগ্রহণ করেছিলেন, রসুলপুরে বেড়ে উঠেছিলেন, রসুলপুরের মাটিকে তারা আস্বাদ গ্রহণ করেছিলেন। আমি ততটা পারিনি, কিন্তু যতটা আমার আসার সৌভাগ্য হয়েছে সেখান থেকে আমি আপ্লুত হয়েছি। আমাদের খাঁ পরিবারের এই যে গ্রামটা রসুলপুর বলতে, এরা প্রধানত এসছে তখন অবিভক্ত ভারত ছিল। 3টা গ্রাম নিয়ে খাঁ পরিবার, লবঙ্গ, হাকিমপুর এবং রসুলপুর। দেশ বিভাগের পরে রসুলপুরটা পাকিস্তানের অন্তর্ভুক্ত হল এবং আমার খাঁ পরিবারের আমরা এসে রসুলপুরে সবাই বসবাস করতে থাকলাম। এখানে কয়েকটি পাড়ায় বিভক্ত, উত্তরপাড়া, পূবপাড়া, পশ্চিমপাড়া। পশ্চিমপাড়া একদম শেষের দিকে, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, এইভাবে বিভক্ত। প্রত্যেকের মধ্যে প্রত্যেকের আত্মীয়তা। এখানে একটা সম্ভ্রান্ত পরিবার। খাঁ পরিবারের অতীত ইতিহাস অনেক সমৃদ্ধ। তো খুব সংক্ষেপে যদিও ইতিহাসগুলো তুলে ধরা অল্প সময়ে সম্ভব নয়, তবুও যতটুকু সম্ভব ততটুকু নিয়ে চেষ্টা করা হচ্ছে। এখানে খাঁ পরিবারের পূর্বপুরুষ সম্পর্কে আরো বলতে হয়, কামদেব জয়দেবদের পরবর্তী যারা ছিলেন তাদের মধ্যে উত্তর ভারত থেকে অনেকে আগত। তারা উর্দু এবং ফার্সি ভাষা জানতেন, ফলে এই সুবিধায় তাদের নবাব পরিবারে কাজ পেতে সাহায্য করে। 1740 থেকে 1742 সালে নবাব আলীবর্দী খাঁ মুর্শিদাবাদে রাজত্ব শুরু করেন। এ পর্যায়ে পিরালি খাঁ পরিবারের কতিপয় সদস্য মুর্শিদাবাদে গিয়ে দেওয়ানগিরি শুরু করেন। কামাল উদ্দিন ও জামাল উদ্দিনের বংশধরেরা বাংলার শেষ নবাব মীর কাসিমের রাজত্বকাল পর্যন্ত ক্ষমতাসীন দেওয়ানের কাজ করেছেন।
1765 সালে বক্সারের যুদ্ধে ইংরেজদের কাছে মীর কাসিমের পরাজয়ের পর পীর আলী খাঁ সাহেবদের রাজদরবারে থাকা অসম্ভব হয়ে পড়ে। তবে তারা নদিয়ার রাজা মহারাজা কৃষ্ণচন্দ্রের আনুকূল্য থেকে বঞ্চিত হননি। মহারাজা তার দুই প্রিয় পাত্রকে নিজ রাজত্বের পতিত জঙ্গলাকীর্ণ হাকিমপুর সংলগ্ন বেশ কয়েকটি গ্রাম লাখেরাজ হিসেবে উপহার দেন। এভাবে খাঁ সাহেবরা পূর্বের বসতি স্থানের নিকট অঞ্চলে ফিরে আসার সুযোগ পেলেন। হাকিমপুরের খাঁ গোত্রের একাংশ হতে এতে বসবাস শুরু করতে থাকেন, কিন্তু এর আগে থেকেই রসুলপুর ও পলাশপোলে পীর আলী খাঁ গোত্রের বসবাস ছিল। সৈয়দ আহমেদ বেলভির ওয়াহাবি আন্দোলনে এই পরিবারের সম্পৃক্ততা ছিল। ওয়াহাবি আন্দোলনের সাহায্যার্থে বাংলার বহু কেন্দ্রের মতো জেহাদি জনবল ও অর্থ সাহায্য প্রেরণ করা হয় পীর আলী মুসলমানদের সহায়তায়। রসুলপুর গ্রামের আফতাব খাঁ মাহতাব খাঁ তিতুমিরের সহযোদ্ধা হিসেবে নারকেলবাড়িয়ার যুদ্ধে অংশ নেন। 1957 সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ তথা সিপাহী বিদ্রোহের পরে সে সময়ের রাজধানী কলকাতায় খাঁ পরিবারের সদস্য চামড়া ব্যবসায় নিয়োজিত হন। প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপীয় দেশগুলোতে সেনাবাহিনীর জন্য বুট ও জ্যাকেট সরবরাহের প্রয়োজনে চামড়ার চাহিদা বেড়ে যায়। হিন্দু ব্যবসায়ীগণ গরুর চামড়া ব্যবসাও করতেন না বলে খাঁ সাহেবদের ব্যবসায় প্রভূত উন্নতি হয়। এই রসুলপুরের খাঁ সাহেবদের আরও অবদান সম্পর্কে বলতে গেলে বলতে হয়, খাঁ বাড়ির সদস্য প্রথম মুসলিম পৌর কমিশনার আব্দুল জব্বার খাঁ কর্তৃক সম্ভবত 1945-46 সালে রসুলপুর গ্রামকে পৌরসভায় অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে তাঁরই পুত্রকন্যা সাতক্ষীরা পৌরসভা 3 নং ওয়ার্ডের কমিশনার নিযুক্ত হন। 1971 সালের মার্চে পাকিস্তানি বাহিনী সাতক্ষীরা দখলের পরদিনই মেজর রশিদের নেতৃত্বে এ বাড়িতে পাক বাহিনী হানা দেয়। স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করা হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন খাঁ বাড়ির সদস্য মেজর মাহিদুজ্জামান খাঁ ভারতে পালিয়ে যাওয়ার গুজব তুলে পাঞ্জাব রেজিমেন্ট মেজর নাসের খাঁ কর্তৃক এই বাড়ি তছনছ করে এবং বাড়ির পুরুষ সদস্যদের নির্যাতন করে। রসুলপুর খাঁ বাড়ি উড়িয়ে দেওয়ার জন্য তারা মর্টার স্থাপন করে। খাঁ বাড়ির অন্যতম সদস্য মুর্তজা আলী খাঁ, আলী ডাক্তার হিসেবে উনি পরিচিত ছিলেন, ও টালু খানকে পাকিস্তানি আর্মি বন্দি শিবিরে অকথ্য শারীরিক নির্যাতন করে। রাজাকার হিসেবে বা পাক আর্মির সাথে কোনো তাদের এই বাসার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তারা প্রতিনিয়ত পাক আর্মি এখানে আসতো, এসে দর্শকদের হাজিরা নিত। দর্শক মানে যারা অবস্থান করতে তারা কেউ পালিয়ে গেছে কিনা, এই গেছে কিনা। যে প্রথমে এখানে যারা মেজর মাহাদুজ্জামান, তিনি পাক বাহিনীর হাতে নৃশংসভাবে খুন হন, শহীদ হন কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায়, এবং তারা গুজব ওঠায় যে এই যে এলাকায় তিনি ইন্ডিয়ায় চলে গেছেন। ইন্ডিয়া থেকে এই বাড়িতে এই বাসায় তিনি বিভিন্ন মুক্তিযুদ্ধের ব্যাপারে ইয়ে করতেছেন। সেই পাঞ্জাব রেজিমেন্টের বেশ কিছু অফিসার, মেজর নাসের, ক্যাপ্টেন আফতাব, এরা খুবই বাসায় আসতো এবং বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতো, শারীরিক নির্যাতন ছিল এবং এও ছিল। 2 জনকে তারা গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে অবশ্য তাদেরকে মুক্তি দিতে বাধ্য হয় বিভিন্ন এভাবে। দেশ স্বাধীন হওয়ার পরপরই ইন্ডিয়ান আর্মির ক্যাপ্টেন MN শর্মা, কোন রেজিমেন্ট, খুব সম্ভব রাজপুত রেজিমেন্টের, উনিও আসছেন এই জায়গায়, এই বাসায় এসে তিনি অবস্থান করে গেছেন এবং বিভিন্ন খবরাখবর নিয়ে গেছেন তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। আর এই বাসা থেকে আন্তর্জাতিক খেলাধুলার পর্যায়ে ছিল জাতীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় জাতীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় যা আয়েস খান, এবং আন্তর্জাতিক এই জাতীয় পর্যায়ের লিগ খেলায় খেলছেন বেশ কয়েকজন। বর্তমানে এই অবস্থা আছে এবং বাড়িটি মোটামুটি এক পুরাতন জীর্ণ শীর্ণ অবস্থায় আছে। কৃষ্ণচন্দ্রের থেকে তারা জমিদারির একটা এলাকা নিয়ে এখানে তারা আসেন, খাল দিয়ে আসেন এবং এখানে বসতি শুরু করেন। বসতি শুরু করার পরে
তারা প্রথমে পুকুর খনন করেন পুরুষদের জন্য, প্রত্যেকটা পুকুরে শান বাঁধান, এবং পুরুষদের জন্য একটা পুকুর, মহিলাদের জন্য একটা পুকুর, এবং তারা রাস্তাঘাট সব কিছুই ছিল মহিলা এবং পুরুষদের জন্য আলাদা। প্রথম আসার পরপরই তারা চিন্তা করেন একটা মসজিদের দরকার। সেই সময় একটা মসজিদ তারা তৈরি করেন, এবং যেটা 60 গম্বুজ আদলে, 60 গম্বুজের আদলে 3 গম্বুজ একটা মসজিদ আছে, যেটা সাতক্ষীরায় খুবই সাতক্ষীরায় নাই বললেই চলে। এই খাবারই সাতক্ষীরার লাইট হাউস হিসেবে বলা হয়ে থাকে। এই খাবারের অনেক ইতিহাস রয়েছে, যেটা সাতক্ষীরা প্রতিষ্ঠিত করার জন্য এই খাবারের অনেক সমৃদ্ধ ইতিহাস রয়েছে, এবং বর্তমান সাতক্ষীরা জেলা এবং সাতক্ষীরা শহরের মূল যে অবকাঠামো সেগুলো এই খাবারের যে সদস্য আছেন তাদের জমির উপরই প্রতিষ্ঠিত। এবারে খাবারের উল্লেখযোগ্য সদস্য আছেন এবং যাদের পরিবারের পুরোধা হিসেবে ধরা হয় তাদের সম্পর্কে একটু তুলে ধরতে চাই। এই বাড়ির প্রতিষ্ঠা লগ্ন হচ্ছে 1850 সালে। রসুলপুর খাঁ বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম পানাউল্লাহ খাঁ এবং তার পুত্র আব্দুল গফুর খাঁ, এবং তার 8 পুত্র ও 1 কন্যা সন্তান ছিল। তারা হলেন ফরহিম খাঁ, ইলিয়াস খাঁ, এবাদুর রহমান খাঁ, আব্দুল বাড়ি খাঁ, আব্দুল হাকিম খাঁ, আব্দুল রহিম খাঁ, আব্দুল জব্বার খাঁ, আব্দুল মতিন খাঁ ও মনসুরা খানম কন্যা। রসুলপুর খাঁ বাড়ির কৃতি সন্তানগণ হচ্ছেন আলহাজ আব্দুল বাড়ি খাঁ, উনি একজন বিদ্যানুরাগী এবং বিশিষ্ট সমাজ ও সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব ছিলেন। এরপরে আছেন আব্দুল জব্বার খাঁ, সমাজসেবক ও অবিভক্ত বাংলার প্রথম মুসলিম চেয়ারম্যান। এটা সময়কাল ছিল ওনার 1945 থেকে 1949 পর্যন্ত। এরপরে যিনি আছেন, যার কথা বলতে হয়, তিনি হচ্ছেন প্রকৌশলী শফি খান, প্রধান প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। রওশনারা খানম, জেলা মহিলা সংগঠক এবং সমাজসেবক। তারপরে যিনি আছেন তিনি হচ্ছেন একজন স্বনামধন্য সাংবাদিক, তার নাম মোহাম্মদ তোহা খান। তিনি একাধারে লেখক, সাংবাদিক, সাহিত্যিক, সাংবাদিকতায় 71 পূর্ববর্তী ও পরবর্তী সময়ে ট্রয়ি হিসেবে খ্যাত সাংবাদিক 3 জনের মধ্যে অন্যতম একজন, এবং খুলনা বিভাগ কর্তৃক স্বীকৃত 1882 সাল থেকে 1982 সাল পর্যন্ত খুলনা বিভাগ কর্তৃক স্বীকৃত শ্রেষ্ঠ কৃতি সন্তান, এবং উনি মেম্বার সুন্দরবন অ্যাডভাইজারি বোর্ড। সুন্দরবন নিয়ে গবেষণা ও সাংবাদিকতায় অবদান রাখার জন্য তিনি তার জীবদ্দশায় জেবুন্নেসা মাহমুদুল্লাহ ট্রাস্ট কর্তৃক স্বীকৃত স্বাধীনতা দিবস স্বর্ণপদকে ভূষিত হন। এছাড়াও তিনি সরকারি অনুদানে সুন্দরবনের ওয়াইল্ড লাইফ নিয়ে প্রথম ডকুমেন্টারি তৈরি করেন। তার ডকুমেন্টারি তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ জেনারেল এরশাদ আমেরিকায় ওনার সাথে করে নিয়ে যান, এবং সেখানে সেটা বেশ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং প্রশংসার দাবিদার হয়। তার লেখা পত্রিকার কলাম নব্যদর্শীর দিব্য দর্শন ও আমরা খাসা আছি তৎকালীন সময়ে সমাদৃত ও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ। মোহাম্মদ তোহা খানের লেখা নাটক গণমাধ্যমে সমাদৃত হয়েছিল, তন্মধ্যে বনবিবির কেচ্ছা, গাজী কালু চম্পাবতী উল্লেখযোগ্য। এছাড়াও হেলেন কেলারের জীবনী নিয়ে রচিত একটি উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থ তার সাহিত্য সম্ভারকে সমৃদ্ধ করেছে। আমাদের মাঝে অনেকেই এই গুণী ব্যক্তিত্বকে আজ নির্বাসিত করে একটি গণ্ডির মধ্যে আবদ্ধ করেছি, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানের সমুদ্রে অবগাহন থেকে বিরত করেছে। শিক্ষা জীবনে মোহাম্মদ তোহা খান মেডিকেলের ছাত্র ছিলেন। তিনি কলকাতার ক্যাম্বেল মেডিকেল থেকে 4র্থ বর্ষ পর্যন্ত অধ্যয়ন করেন। সেই সময় তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হলে দীর্ঘ সময় অসুস্থ থাকায় মেডিকেল শিক্ষায় তার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। এরপর কিছুদিন তিনি কলকাতা জিপিওতে চাকরি করেন। পরবর্তীতে তিনি পূর্বপুরুষের পেশা সাংবাদিকতার সাথে যুক্ত হন, কারণ সত্যিকার অর্থেই তিনি ছিলেন প্রকৃতিপ্রেমী ও দেশ প্রকৃতির অপার সৌন্দর্য তাকে আকৃষ্ট করে। তাই তিনি পেশাগত জীবনে সাংবাদিক ও সাহিত্যিক হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন। পরবর্তীকালে 1986 সালে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে সাংবাদিকতা জীবনের পরিসমাপ্তি ঘটান, এবং 1996 সালে 1 এপ্রিল এবং বাংলায় 1 বৈশাখ এই স্বনামধন্য দেশপ্রেমিক বাঙালি এই দিনটাকেই তার মৃত্যুর জন্য বেছে নেন। হয়তোবা সৃষ্টিকর্তাই তাকে নির্ধারণ করেন এই দিনেই। তিনি 14 এপ্রিল মৃত্যুবরণ করেন, এবং তার জন্ম হয়েছিল 1928 সালের 1 এপ্রিল। এরপরে যে গুণী ব্যক্তিত্বর কথা বলবো, যে এই পরিবারেরই একজন অন্যতম ব্যক্তিত্ব ডক্টর এম.আর. খান। উনি হচ্ছেন জাতীয় অধ্যাপক এবং শিশুরোগ বিশেষজ্ঞ। উনি বাংলাদেশে শিশু স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন। ঢাকা
সেন্ট্রাল হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি সাতক্ষীরা শিশু হাসপাতাল, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। শিশু চিকিৎসায় তার অবদানে বাংলাদেশে শিশু স্বাস্থ্য অভূতপূর্ব উন্নতি অর্জন করেছে। শুধুমাত্র চিকিৎসক হিসেবে নয়, তিনি সমাজসেবার ক্ষেত্রেও আজীবন নিরলস ভূমিকা রেখেছেন। আমার নাম হচ্ছে রাহিলা খানম। আমার বাবা মৃত ইমরান খান, উনি আমার মাও বর্তমানে মৃত, উনি মিসেস খালেদা খানম। আমি স্কুল সম্পর্কে একটু বলছি। এই স্কুলটাতে আমরা আমাদের জীবনের প্রথম অধ্যয়ন শুরু হয়েছে হাতে খড়ি বলতে পারেন, এই রসুলপুরি প্রাইমারি স্কুলে। এবং এই স্কুলে তখন হেডমিস্ট্রেস ছিলেন মিসেস টুনি খানম, এবং আরেকজন টিচার ছিলেন আমাদের আত্মীয়, যিনি হলেন আমাদের খুবই ক্লোজ, মিসেস রওশনারা খানম। ওনাদেরকে দিয়েই আমাদের হাতে খড়ি এবং ওনাদেরকে দিয়েই আমাদের এই স্কুল জীবন। এবং এই প্রাইমারি সেকশন থেকেই আমরা গ্রামের মধ্যে থেকে এই মাঠে খেলাধুলো করেছি, স্কুলে পড়াশুনো করেছি। শুধু তাই না, তখন আমাদের আত্মীয়র বন্ধনের মানুষজনও ভর্তি হয়েছে, আশপাশের গ্রাম থেকে এসছে, এপাশ থেকে আসছে। এরপরে মিসেস টুনি খান যিনি আছেন আমাদের হেডমিস্ট্রেস ছিলেন, উনি এত কালচারাল লাইনেও ডেভেলপমেন্ট ছিল ওনার। উনি আমাদের লেখাপড়ার ফাঁকে ফাঁকে আমাদের খেলাধুলো করানো, বার্ষিক অনুষ্ঠান করা, মাসিক অনুষ্ঠান করা, বনভোজন করা, বিভিন্ন দায়িত্ব উনি পালন করতেন। এবং এত সোশ্যাল, পাশাপাশি ধর্মীয় বিষয়গুলো মাথায় রাখতেন। আমরা যে একটা পরিবারে বেড়ে উঠেছি, আমাদের বেড়ে ওঠাটা শুধু লেখাপড়া কেন্দ্রিক না, আমাদের সার্বিক বন্ধন, সার্বিক যোগ্যতা, সার্বিক কোয়ালিটি দিয়ে ওনারা আমাদের শিক্ষা দিয়েছেন। আবেদ খান রুনু, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক, কলাম লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব। তিনি অগ্রজ মোহাম্মদ তোহা খানের অনুপ্রেরণাতে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। এছাড়াও তার পিতা আব্দুল হাকিম খান দৈনিক আজাদ পত্রিকায় কর্মরত ছিলেন। সাংবাদিক আবেদ খান একাধারে সাংবাদিকতার ক্ষেত্রে বিভিন্ন স্বনামধন্য প্রিন্ট মিডিয়া এবং টেলিমিডিয়ার সিইও পদে অধিষ্ঠিত ছিলেন। দৈনিক ইত্তেফাক পত্রিকায় তার লেখা কলাম নিবেদন ইতি সর্বাধিক সমাদৃত। শহীদ মেজর মাহদিউজ্জামান খান ওরফে মেজর জামান 1971 সালে কুমিল্লা সেনানিবাসে পাকিস্তান বাহিনীর প্রতি শহীদ হন। আদিলুজ্জামান খান ঠান্ডু খান স্বাধীনতা উত্তর সাতক্ষীরা পৌরসভার 3 নং ও 1 নং ওয়ার্ড কমিশনার ছিলেন। মার্জিয়া খানম কোচি সাতক্ষীরা পৌরসভার 3 নং ওয়ার্ডের প্রথম মহিলা কমিশনার। প্রকৌশলী খালেদ খান টোকেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার বিএডিসি ও ক্রীড়া ব্যক্তিত্ব। বাংলাদেশ কিশোর ফুটবল প্রতিযোগিতা অন্যতম প্রাণপুরুষ। আয়েস খান নন্টু ক্রীড়া ব্যক্তিত্ব এবং বাংলাদেশ মহিলা দলের উদ্যোক্তা। সুলতানা খানম সমাজ হিতৈষী ও ক্রীড়ানুরাগী। জুলফিয়া খানম জলি সমাজ হিতৈষী ও শিক্ষানুরাগী। মন্টু খান ছিলেন মুক্তিযোদ্ধা এবং 1971 সালে তাকে পাক বাহিনী তুলে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন চালায় এবং পরবর্তীতে তিনি একটি বই রচনা করেন যার নাম হচ্ছে হায়নার খাঁচায় অদম্য জীবন। বইটিতে তার উপর বর্বরচিত নির্যাতনের ইতিহাস সম্পর্কে জানা যায় এবং বইটি পাঠক সমাজে সমাদৃত। আরেকজন ব্যক্তিত্ব অত্যন্ত গুণী জিনাত খান পুতুল সরকারি কর্মকর্তা ছিলেন এবং বর্তমানে এই পরিবারের অন্যতম একজন মহিলা উদ্যোক্তা। এই পরিবারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখছেন। এছাড়াও আরো আছেন তারিক আনাম খান বিশিষ্ট নাট্যকর্মী এবং মিডিয়া ব্যক্তিত্ব, অভিনেতা। আছেন সাইদুল আনাম খান টুটুল যিনি প্রয়াত হয়েছেন কিছুদিন আগে, তিনিও এই বাড়িরই সন্তান। এই বাড়িটা সম্পর্কে বলতে গেলে এই বাড়িকে সাতক্ষীরার লাইট হাউস হিসেবে বলা হয়। শহরটা প্রতিষ্ঠিত হয়েছে এই বাড়ির সন্তানদেরই বা পূর্বপুরুষদেরই জমির উপরে। আর বিভিন্ন রকম বিচার আচার বা এই বাড়িকে কেন্দ্র করেই অনেক ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার সমাধানে এবং বিপদের দিনে এই বাড়ি এগিয়ে এসেছে এবং এই বাড়ির সন্তানেরাই অন্যতম ভূমিকা রেখেছে। তো পরিশেষে যেটা বলতে হয় যে গুণীর আসলে মৃত্যু নেই, গুণী ব্যক্তিত্ব চিরকালই সবার মাঝে বেঁচে থাকেন। এ কারণেই বলা হয় কীর্তিমানের কৃতিত্ব সবসময় চলমান থাকে এবং তাদেরকে সকলে মনে রাখে এবং তাদেরকে মনে রাখার উদ্দেশ্যেই ক্ষুদ্র পরিসরে আমাদের একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে 26শে ডিসেম্বর 2025 এখানে সবাই একত্রিত হয়েছে এবং মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। সকলের জন্য শুভকামনা।